গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির। চানখারপুলে ৬ জন হত্যা মামলায় জবানবন্দি দেবে ২০তম সাক্ষী। পাবনার বাঙ্গাবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কা, ২ শিক্ষার্থী সহ প্রাণ হারালেন ৩ জন। এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলের ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক, জাতীয় বার্ন ইউনিটে ভর্তি। স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনিমা রুকাইয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই মামলার শুনানি হবে। এই মামলার তদন্তের অগ্রগতি আজ ট্রাইব্যুনালকে জানাতে পারে প্রসিকিউশন। মামলার অপর আসামি শেখ হাসিনা পলাতক রয়েছেন। এছাড়া অভ্যুত্থানে চানখারপুলে শহীদ আনাজ সহ ৬ জন হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে ২০তম সাক্ষী আজ ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন। বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই সাক্ষ্য গ্রহণ হবে। এর আগে গত ১৬ অক্টোবর দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি শেখ হাসিনা সহ ওই মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। পাবনার বাঙ্গাবাড়িয়া এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা ৩ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ম শ্রেণীতে পড়ুয়া ২ শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে, তবে এখনও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকা পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে ঘটনাস্থলে ২ জন শিক্ষার্থী নিয়ে একটি ভ্যান দাঁড়িয়েছিল। এ সময় পাবনামুখী একটি বাঁশ বোঝাই দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। ট্রাকের নিচে চাপা পড়ে ভ্যান চালক সহ ওই ২ শিক্ষার্থী ঘটনাস্থলেই প্রাণ হারান। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলের একটি ডাইং কারখানায় বিস্ফোরণে অন্তত ৬ জন দগ্ধ হওয়ার খবর এসেছে। রোববার বেলা 11:15টার দিকে এই ঘটনায় দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন। তবে ওই কারখানার নাম ও কিভাবে বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। শাওন বিন রহমান বলেন, দগ্ধ ৬ জনের ড্রেসিং চলছে। তাদের শরীরে কি পরিমাণ পুড়েছে তা পরে জানানো হবে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে এগিয়ে চলছে শিশু পার্ক নির্মাণ প্রকল্পের কাজ। সরকারি অর্থায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পটি এখন দৃশ্যমান রূপ পেয়েছে। ইতোমধ্যে অর্ধেকেরও বেশি কাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে আনন্দ ও প্রত্যাশার জোয়ার। মুন্সিগঞ্জ থেকে নজরুল ইসলাম বাবুলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলায় গুরুত্বপূর্ণ স্থানে গড়ে উঠেছে আধুনিক এই শিশু পার্কটি। পার্কে থাকছে শিশুদের খেলাধুলার অত্যাধুনিক সরঞ্জাম, কৃত্রিম লেক, দৃষ্টিনন্দন ফুলের বাগান, বিশ্রামাগার, বসার জায়গা এবং মনোমুগ্ধকর আলোকসজ্জা। শুধু শিশু নয়, পরিবারের সকল সদস্যদের বিনোদনের উপযোগী একটি পরিপূর্ণ পরিবেশ তৈরি করা হচ্ছে এখানে। প্রকল্পটি সম্পন্ন হলে এটি হবে টঙ্গীবাড়ি তথা পুরো মুন্সিগঞ্জ জেলার অন্যতম আকর্ষণীয় বিনোদন কেন্দ্র। এই পার্কটি যেন খুব দ্রুত কাজ সমাপ্ত হয় এবং বাচ্চাদের এই জায়গায় বিনোদনের ব্যবস্থাটা খুব দ্রুত হয়, এটা আমাদের প্রাণের চাওয়া। টঙ্গীবাড়ি উপজেলাতে যে সুন্দর একটি পার্ক নির্মাণ করতে আছে, এটা আমাদের টঙ্গীবাড়ি উপজেলার সকল শ্রেণীর মানুষের জন্য একটা বিনোদনের প্রাণকেন্দ্র হিসেবে দাঁড়াবে। টঙ্গীবাড়ির ভিতরে এরকম কোনো জায়গা নাই ঘোরার মতো, বাচ্চাদের জায়গাও নাই কোনো ঘোরার মতো। তো ওই জায়গায় একটি পার্ক হচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক খুশি। পার্কটা হলে আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা হবে এবং বিকালে ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারবে, যারা ছোট আছে শিশু বাচ্চারা এনে খেলাধুলা করতে পারবো, যারা ডায়াবেটিস রোগী তাদের হাঁটাহাঁটি করতে পারবো। বিনোদন কেন্দ্র হলে আমাদের খুবই ভালো হবে। টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিশু পার্কের কাজ 2022 সালে শুরু হয়েছিল। মাঝে কিছুদিন বন্ধ থাকলেও এখন পুরোদমে চলছে কাজ। টঙ্গীবাড়ি শিশু পার্কের কাজ
2022 সাল থেকে শুরু হয়েছিল, মাঝখানে বন্ধ ছিল। 5 তারিখের পরে আবার কাজ শুরু হয়েছে। 2022 সাল থেকে এই জায়গাটা সরকারি দায়িত্বে আছে, আমাদের জিম্মায় আছে। আমরা দেখছেন বাউন্ডারি কাজও করছি। পার্কের কাজ অ্যাবাউট 50% সম্পন্ন হয়ে গেছে, আর 50% এর কাজ চলমান। পার্কটিতে থাকবে ওয়াকওয়ে, সেতু, গেজেবো, লাইটিং টাওয়ার এবং নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন আধুনিক সুবিধা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। অসহায় দুস্থ মানুষের কল্যাণের পাশাপাশি জীবনের বাকিটা সময় বাকেরগঞ্জের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ঠিকানা বাকেরগঞ্জের প্রধান পৃষ্ঠপোষক লায়ন মোহাম্মদ নুরুল ইসলাম খান মাসুদ। নানা আয়োজনের মধ্য দিয়ে গেল রাতে রাজধানীর বেইলি রোডস্থ গার্লস গাইড অ্যাসোসিয়েশন মিলনায়তনে ঠিকানা বাকেরগঞ্জের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের পৃষ্ঠপোষক লায়ন মোহাম্মদ ইসলাম খান মাসুদ বলেন, অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা এবং মানুষের ভালোবাসায় সকলকে নিয়ে বাকেরগঞ্জকে একটি মডেল উপজেলায় গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগঠনের সকল সদস্যদের আস্থা, বিশ্বাস, ভালোবাসায় ঠিকানা বাকেরগঞ্জ হবে বাকেরগঞ্জের মানুষের আস্থার স্থান। অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় অধ্যাপক AK আজাদ ঠিকানা বাকেরগঞ্জ সংগঠনের সফলতা কামনা করেন। আমি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব, যুব সংগঠনের সারা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছি। আপনারা যেভাবে আমার ডাকে সাড়া দিয়ে আমাকে অলঙ্কৃত করেছেন, সম্মানিত করেছেন, এ ভাষা প্রকাশ করার মতো নয়। আমি যতদিন বেঁচে থাকব, আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে, বাকেরগঞ্জের কল্যাণ করা, বাকেরগঞ্জের মানুষের পাশে থাকা। আমি যখন একটি সরকারি দায়িত্বে ছিলাম, আমি প্রতিটি গ্রামের 2-1 জন মানুষকে খেদমত করার চেষ্টা করেছি। যদি আমরা বরিশাল জেলাতে প্রত্যেক গ্রামে একটা কেয়ার গিভার সেন্টার করি, তাহলে বরিশালে মানুষের উন্নত বিশ্বের চাকরির অভাব হবে। এবং সেটা যদি আপনারা উদ্যোগ নেন, আমি আপনাদের স্বতঃস্ফূর্তভাবে সন্তুষ্ট চিত্তে পাশে থাকতে পারব। তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগরীর 54 নং ওয়ার্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর 6 আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার। বক্তব্যে তিনি বলেন, কোনো কুচক্রী মহলের উস্কানিতে যেন জুলাই আন্দোলনের বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। নিশাদ মাহমুদ জালালের সভাপতিত্বে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এখানে ছিলেন। সত্যের পথে বিএনপি অটল, জামায়াত সরে গেছে নিজেদের স্বার্থে, এমন মন্তব্য করেছে বিএনপির কার্যনির্বাহী কমিটি ও মিডিয়া সেলের সদস্য বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জি। শনিবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি পৌর সদরে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার প্রচারপত্র বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি কখনোই স্বার্থের বিনিময়ে আদর্শ বিক্রি করে না। এ সময় সুন্দরপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান শহীদুল আজম, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ সহ বিভিন্ন স্তরের বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং শ্রমিক দলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খান এবং শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেনের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে শুক্রবার হাজীবাড়ি জামে মসজিদ জুমার নামাজ শেষে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী MA কাইয়ুম চুন্নু মুন্সি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বারেক সর্দার বাদশাহ। নিয়োগ বাণিজ্য ও প্রশ্ন ফাঁসের অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের প্রধান ফটকে তালা। নিয়োগ বাণিজ্য, প্রশ্ন ফাঁস, ঘুষ বাণিজ্যের অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের প্রধান ফটকে তালা দিয়েছে ছাত্র জনতা।
শনিবার কুষ্টিয়া সিভিল সার্জনের অফিসের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। ছাত্র জনতার কয়েকজন প্রতিনিধি মোস্তাফিজ, তালহা, মুজাহিদ প্রধান ফটকে তালা দিয়ে 3 দফা কর্মসূচি ঘোষণা করেন। কুষ্টিয়া সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষার আগে এক মেসে 30 জন শিক্ষার্থীকে প্রশ্ন দেওয়ার অভিযোগে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হয়। তারই প্রতিবাদে সিভিল সার্জনের গেটে তালা দেওয়া হয়। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বিএনপি নেতা মাজহারুল ইসলাম হিরণের বিরুদ্ধে হুমকি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মদনপুর একতা মার্কেটের ব্যবসায়ীরা। শনিবার সকালে মার্কেটের 3য় তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মদনপুর একতা সুপার মার্কেটের বহুমুখী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির উপদেষ্টা নজরুল ইসলাম জানান, আমাদের সমিতির 101 জন সদস্য রয়েছে। এর মধ্যে 5 থেকে 6 জন সদস্যকে নিয়ে হিরণ আমাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, সমবায় অফিসে অভিযোগ সহ হুমকি ধামকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও বলেন, হিরণ বাহিনীর ভয়ে ব্যবসায়ীগণ বর্তমানে আতঙ্কের মধ্যে তাদের ব্যবসা পরিচালনা করছে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, কোষাধ্যক্ষ মনির হোসেন, উপদেষ্টা নাজমুল হাসান, পরিচালনা কমিটির সদস্য সোহেল রানা। মবমুক্ত বাংলাদেশ এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। পার্টির চেয়ারম্যান হজরত আলহাজ খাজা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিকে নির্দেশক্রমে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়ন জাকের পার্টির আয়োজনে ঢেলাপিহাট মাঠে কর্মসূচি পালন করেন। জনসভা ও র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির নীলফামারী সাংগঠনিক জেলা শাখা 2-এর সভাপতি ও ইউপি চেয়ারম্যান লাঞ্চু হাসান চৌধুরী। ইউনিয়ন জাকের পার্টির সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে জনসভায় বক্তব্য রাখেন জেলার সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমু, যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক। ঐতিহাসিক সার্ক শীর্ষ মানবাধিকার সম্মেলনে রংপুর বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক অর্জন করেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার 12 নং কাঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মানোয়ার আলম সরকার। শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় 12 নং কাঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলার কাঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এটি মোটরসাইকেল র্যালি শেষে ইউনিয়নের হাজারো মানুষের ঢল নামে। সকলের উপস্থিতিতে ইউপি চত্বরে ইউনিয়ন পরিষদের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ ও স্থানীয় ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা চেয়ারম্যানকে সংবর্ধনা দেয়। আইসিসি নারী বিশ্বকাপে আজ নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। মুম্বাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। আসরে এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে মাত্র একটি জয় পেয়েছে বাংলাদেশ। বর্তমানে পয়েন্ট তালিকার শেষ অবস্থানে রয়েছে বাংলার মেয়েরা। এদিকে 6 ম্যাচে 3 জয় নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিক ভারত। এই ম্যাচ জিতে প্লে অফের আগেই নিজেদের ঝালিয়ে নিতে চায় ভারতীয় মেয়েরা। সংবাদ শেষ করব কন্টেন্ট ক্রিয়েটর রাজু খানের খবর দিয়ে। ইউটিউবে কন্টেন্ট বানিয়ে উপার্জন বর্তমানে নতুন কিছু নয়, তবে ফরিদপুরের রাজু খান সেই উপার্জিত অর্থের অনেকটাই ব্যয় করেন সমাজে সুবিধাবঞ্চিত মানুষের জন্য। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ এবং দুস্থদের সাহায্যে প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এসব ভিডিও দেখে সমাজের বিত্তবানরা যেন অবহেলিতদের পাশে দাঁড়ান, এই প্রত্যাশা রাজু খানের। ফরিদপুর থেকে স্বপন মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন জাবালুন নূর। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা যাচ্ছি সেই বাড়িতে। ইউটিউব চ্যানেলে কন্টেন্ট বানিয়ে এখন এলাকায় জনপ্রিয় রাজু খান। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তার কাজগুলো ঠাঁই পায় কন্টেন্টে। হ্যাঁ, যে প্রতিবন্ধী ভাইয়ের একটা ঘর আমরা কাজ করতেছিলাম, দেখি ঘরটা কত দূর হয়েছে। ইউটিউবের আয়ের টাকায় সমাজের অবহেলিত মানুষদের সাহায্য করায় প্রশংসা পাচ্ছেন তিনি। রাজু ভাই খুবই ভালো লোক। উনি গরিব মানুষের মেয়েদের বিয়ে শাদিতে টাকা পয়সা সাহায্য করে। উনি এখানে এসে
অনুদান দিলেন মসজিদের উন্নয়নের জন্য, মানুষকে ফ্যান কেনার জন্য, নিচে ম্যাটটা পর্যন্ত নেই, সেটা উনি দিলেন। সে তার সম্পূর্ণই অর্থ যে সে আয় করে এগুলো সব মানুষের পিছনে এভাবে ব্যয় করতেছে, সামাজিক অনুষ্ঠানে ব্যয় করতেছে, হ্যাঁ, দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করতেছে। এটা আসলেই একটা চমৎকার দৃষ্টান্ত। রাজু খান অন্যদের জন্য এক অনুপ্রেরণার। তার মতো সামাজিক দায়িত্ব পালনে সবাই এগিয়ে আসলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো ভালো থাকবে, এমনটাই মনে করেন এলাকাবাসী। ভালো কাজ যদি করে সাকসেস হতে পারি, আর একটা ভালো কাজ করতে মন চায়। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। ইউটিউব চ্যানেল খোলার পরে আপনাদের মতো লক্ষ কোটি মানুষ। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির। চানখারপুলের 6 জন হত্যা মামলায় জবানবন্দি দেবেন 20তম সাক্ষী। পাবনার বাঙ্গাবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কা, 2 শিক্ষার্থী সহ প্রাণ হারালেন 3 জন। এবং নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলের ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ 6 শ্রমিক, জাতীয় বার্ন ইউনিটে ভর্তি। এশিয়ান নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।